হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কসবা কাণ্ডের 11 দিন পরে খুলল কলেজ। কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া ঢোকা নিষেধ কলেজে। আবারও জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। খড়গপুরের রাস্তায় ফেলে মার সিপিএম এর প্রবীণ নেতাকে। তৃণমূল নেত্রীর এমন আচরণে পদক্ষেপ দলে। তৃণমূল থেকে বহিষ্কার বেবি কোলে। রাজ্য মেডিকেল কাউন্সিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। ফের বেফাস মন্তব্য করে বিতর্কে উদয়ন গুহ। কোচবিহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী আক্রান্ত হলে বিজেপি কর্মীদের পেটানোর নিদান উদয়নের। বিধানসভা নির্বাচনের বাকি কয়েক মাস। বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। কলকাতা বা শিলিগুড়ি নয়, মোদীর বঙ্গ সফরের গন্তব্য হতে পারে শিল্পাঞ্চল দুর্গাপুর। দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার আবদার সংসদের এক সর্বদলীয় ফোরামের। কেন্দ্রকে চিঠি দিলেন সংসদ সদস্যরা। পার্লামেন্টের যৌথ অধিবেশনে দলাই লামাকে আমন্ত্রণের দাবি। টানা 11 দিন বন্ধ থাকার পর অবশেষে 12 দিনের মাথায় খুলে গেল কসবার ল কলেজ। কলেজের বাইরে এবং ভেতরেও রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। তবে সমস্ত ক্লাসের পঠন পাঠন এখনো শুরু হয়নি। ধর্ষণের ঘটনা সামনে আসার 12 দিনের মাথায় খুলল কসবা ল কলেজ। সকাল থেকে ছাত্রছাত্রীরা আগের মতোই আসছেন। বাইরে মোতায়েন করা রয়েছে পুলিশ। ভিতরেও পুলিশের আধিকারিকেরা উপস্থিত আছেন বলে জানা যাচ্ছে। সমস্ত ক্লাসের পঠন পাঠন শুরু হয়নি। আপাতত ভর্তির দিকে বেশি ফোকাস করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতেই তোলপাড় রাজ্য। মূল 3 অভিযুক্ত এবং সিকিউরিটি গার্ডকে হেফাজতে নিয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনার পর থেকে টানা 11 দিন বন্ধ ছিল পঠন পাঠন। সামনেই পরীক্ষা থাকায় এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন পড়ুয়ারা। কর্তৃপক্ষ তরফেও কলেজ খোলা নিয়ে সদুত্তর দেওয়া হয়নি। 7ই জুলাই সোমবার টানা 11 দিন বন্ধ থাকার পর 12 নম্বর দিনের মাথায় ফের খুলল কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি নিয়ে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেকদিন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কলেজ শেষ হওয়ার পর স্থায়ী নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে। ইউনিয়ন রুম এবং গার্ড রুম বন্ধ রয়েছে আগের মতনই। আপাতত পুরনো রস্টারের ভিত্তিতেই ক্লাস শুরু হয়েছে। ভর্তির দিকে বেশি নজর দিচ্ছে কর্তৃপক্ষ। তাই যাদের পরীক্ষা রয়েছে তাদের কলেজে আসতে নিষেধ করা হয়েছে। যাদের ফর্ম ফিল আপ সহ সেমিস্টারের অন্যান্য কাজ রয়েছে তারা আসছেন কলেজে। মূলত 3rd এবং 4th সেমিস্টারের ছেলেমেয়েরাই সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে ঢুকতে শুরু করেছেন। সকলকে দেখাতে হয়েছে তাদের পরিচয়পত্র। পড়ুয়া ছাড়াও অশিক্ষক কর্মচারী এবং প্রফেসরদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ রয়েছে। বহিরাগত আটকাতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। কলেজকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই আতঙ্কে কলেজে আসতে চাইছেন না বলে জানাচ্ছেন অভিভাবকেরা। এই পরিস্থিতিতে বাচ্চাদের একা ছাড়তেও তারা ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। প্রতিদিনের মতোই সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র। বিশেষত লাগাম ছাড়া কথাবার্তা, বেফাস মন্তব্যের কারণে তার কুখ্যাতিও কম নেই। এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন খানিকটা বাঁকমোড়ের মধ্যে দিয়েই চলছে। দলে গুরুত্ব কমেছে অনেকটাই, তবে নিজের মেজাজ বজায় রেখেছেন তিনি। রোজকার মতো সোমবারও নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরোনো দিলীপ ঘোষকে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই একেবারে অভিনব জবাব শোনা গেল। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের এক নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে। যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানে মূল বক্তা থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই হাই ভোল্টেজ অনুষ্ঠানের মঞ্চে নানা সময় একাধিক চমক দেখা গিয়েছে। বিশেষত রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ কেউ দলবদল করেছেন এই মঞ্চেই। এবার কি সংঘের অন্যতম সদস্য আদি বিজেপি নেতা দিলীপ ঘোষকে সেখানে দেখা যাবে?
সোমবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণরত দিলীপকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তার জবাবে তিনি বলেন, কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখাই যাবে, আসুক না 21 তারিখ। রাজনীতি জল্পনায় চলে, দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। এও বলেন, 21শে জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে। এই জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। দিলীপ ঘোষের এই বক্তব্য আরও বেশ কিছু জল্পনা উস্কে দিয়েছে। অবশ্যই শিগগিরই আবার সক্রিয় হতে চলেছেন তিনি, রয়েছে এই ইঙ্গিত। এমনিতেই রাজ্য বিজেপির সভাপতি বদলের পর সংগঠনে আদিদের গুরুত্ব বৃদ্ধির পথে হাঁটছে বঙ্গের পদ্ম ব্রিগেড। শ্রমিক ভট্টাচার্য দিলীপকে নিয়ে সাফ জানিয়েছেন, তাকে যখন যে কাজে লাগানোর কথা দল সেই কাজেই লাগাবে। উনি ছিলেন, আছেন, থাকবেন, উনি কোথাও যাচ্ছেন না। এরপর আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি নিজেই নিশ্চিত করেছেন, কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে। সব মিলিয়ে কথার গতি প্রকৃতি অনেকটাই ইঙ্গিত করছে 26-এর আগে ফের দাবাং রূপে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে, সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে এসএসসি 2025-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এই মামলায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি অযোগ্য প্রার্থী ইতিমধ্যেই যদি আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে। বস্তুত হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে বলল আদালত। মামলাকারীদের দাবি, প্রায় 44,000 শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। মামলাকারীরা জানিয়েছিলেন, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 16 সালে চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলেই দাবি করেন তারা। মামলাকারীদের আরও অভিযোগ, 2016 সালে নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সেই মামলা সামনে রেখেই নতুন করে নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে বাছাই প্রক্রিয়া হলে তা 2016 সালের নিয়োগ বিধি মেনেই হওয়া প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক। সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল, তা সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আদালতের বক্তব্য, রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে। বিচারপতি সিনহা জানিয়েছেন, এটি নন স্পিকিং ক্রিপ্টিক অর্ডার। মেডিকেল কাউন্সিলকে তদন্ত বা ওই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট শান্তনুকে পাঠাতে হবে, তারপরে তার বক্তব্য শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরো একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসা পরায়ণ, অপরাধ মনস্ক মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। রাস্তায় ফেলে বেধড়ক মার সিপিএম এর প্রবীণ নেতাকে। তৃণমূল নেত্রী বেবি কোলের এমন আচরণে এবার পদক্ষেপ দলে। তৃণমূল থেকে বহিষ্কার বেবি কোলেকে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূল থেকে বহিষ্কার বেবি কোলে। সাংবাদিক বৈঠক করে মেদিনীপুরে জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেন জয়প্রকাশ, আর তার খানিক বাদেই তিনি জানিয়ে দেন রাজ্য সভাপতির নির্দেশেই খড়গপুরের ঘটনায় অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই বার্তা দিয়ে এসেছেন কোনো রকম অন্যায় তারা বরদাস্ত করবেন না। একাধিক মিটিংয়ে তারা এই রকম বার্তা দিয়ে এসেছিলেন। গত 30শে জুন খড়গপুরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। সংশ্লিষ্ট সেই ভিডিওটিতে দেখা যায় বেবি কোলে ও আরও 3 জন মহিলা প্রবীণ ওই বাম নেতাকে রাস্তায় মারধর করছেন। সেই সময় এই বাম নেতার পাশে দাঁড়াতে দেখা যায় বিজেপির দিলীপ ঘোষকেও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে খড়গপুর থানায় বেবি কোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বেবিকে শোকজ নোটিশ পাঠান। তার উত্তরে তিনি জানিয়েছিলেন আত্মরক্ষার তাগিদেই তিনি সেদিন হাত চালিয়েছেন। সূত্রে খবর, তবে তার উত্তরে সন্তুষ্ট হয়নি দল, এরপরই বহিষ্কার করা হয়েছে তাকে। জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে বেবি কোলে আমাদের কর্মী বলে পরিচিত। তিনি এক বয়স্ক বামপন্থী নেতাকে অশালীন এবং অসামাজিক ব্যবহার করেছেন, আর সেই কারণেই তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। ওকে শোকজ করার পর সুব্রত বক্সি নির্দেশ দিয়েছিলেন দল থেকে বহিষ্কার করার জন্য। যে একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়ার ব্যাটরা অঞ্চলের নরসিংহদত্ত কলেজে টিএমসিপির রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই র্যাগিং এর ভিডিওকে হাতিয়ার করে অভিযোগ তুলেছে এসএফআই। সৌভিকের বিরুদ্ধে অভিযোগ, জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেতেন তিনি। সম্প্রতি কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে নতুন করে এই ঘটনা সামনে এসেছে। সরব হয়েছেন এসএফআই রাজ্য নেতৃত্ব। কসবা কাণ্ডের রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই ফের শাসক দলের ছাত্র সংগঠনের আরেক নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। অভিযুক্ত সৌভিক রায় টিএমসিপির রাজ্য সহ সভাপতি। অভিযোগ, কলেজ পড়ুয়াদের জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন তিনি। এমনকি র্যাগিং এর সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে রাখার অভিযোগও উঠেছে। অভিযোগ এনেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, হাওড়ার নরসিংহ কলেজে পড়ুয়াদের ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সৌভিক রায়। র্যাগিং এর নামে যৌন নিপীড়নের প্রতিবাদে 2023 সালেই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। একই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যাটরা থানা ও অ্যান্টি র্যাগিং কমিশনের কাছে। তবু এখনো পর্যন্ত সৌভিকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। কসবা কাণ্ডের আবহে সম্প্রতি এক প্রাক্তন ছাত্র একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগে বলেন, রাত 8টার পর ইউনিয়ন রুমে থাকতে বলা হতো। তখন সৌভিকদা প্যান্ট খুলতে বলতো, আমাদের যৌনাঙ্গ দেখত, কখনো ভিডিও করত, কখনো ছ্যাঁকা দিত বা প্যান্টে জল ঢেলে দিত। প্রতি বছর নতুন ছাত্রদের সঙ্গে এমন করত। আমরা একাধিকবার তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। তবে এই ব্যাপারে অভিযুক্ত ছাত্র নেতার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যদিও হাওড়ার প্রসঙ্গে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে লিখিতভাবে আসেনি। তবে ছাত্র মহলের প্রশ্ন, একাধিক জায়গায় অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনো তদন্ত হয়নি? যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সৌভিক এখনো কিভাবে পদে বহাল রয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।
মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের একটি সরকারি ভবনে চলছিল তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। বলার সময় তিনি সরাসরি আক্রমণ করলেন জেলার দলের সাধারণ সম্পাদক বুলবুল খানকে। প্রস্তুতি সভা মুহূর্তের মধ্যেই বদলে গেল হাতাহাতি ধস্তাধস্তিতে। আজকে তুমি বড় বড় কথা বলতে পারো, কার উদ্দেশ্যে, কার জন্য তোমাকে আজকে যে পাঠিয়েছি, কি জন্য আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই কথাটা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে। অনুগামীদের মধ্যে বিবাদ, ধস্তাধস্তি, হাতাহাতি, আর এই নিয়েই শোরগোল মালদায়। বিরোধীদের দাবি, রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে আসলে তা নিয়ে কুন্দল। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল। প্রথমে সভার ভিতরে ও বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং তা পরে ধস্তাধস্তিতে গড়ায়। বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও 2টি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও। সেখানেই শেষ বক্তা ছিলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রী জানিয়েছেন, এখন নতুন নতুন নেতা উঠে আসছে, অনেকেই নিজেকে বড় নেতা ভাবছে। বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি। এরপরই বুলবুল বলেন, আমাকে 2 মিনিট বলতে দিতে হবে, আমি উত্তরে কিছু বলতে চাই। তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন, মন্ত্রী তো কারোর নাম করেননি, তাহলে আবার বলার কি আছে? আর এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা। ভবনেই প্রবল উত্তেজনা তৈরি হয়। পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মন্ত্রী অবশ্য পরে দাবি করেছেন, তেমন কিছুই হয়নি, সব মিটে গিয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামছে না। ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে খুব স্বস্তিতে নেই তৃণমূলের সংগঠন। হাই নিউজ নেটওয়ার্ক। নদিয়ার কৃষ্ণনগরে বাস দুর্ঘটনা। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের হেলিপ্যাড মোড়ের কাছে। বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। নদিয়ার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ের কাছে। বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সাধারণত দিনের এই সময় বাসে যাত্রীর সংখ্যা কিছুটা বেশিই থাকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র খবর, রাস্তার ওপর দিয়ে গতি নিয়ন্ত্রণের একটি বাম্পারের ওপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায়। সামনে চাকাটি বাম্পারের ওপর ওঠার পরে বাসটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি চালক। কিছু দূর এগিয়ে রাস্তার ওপরেই উল্টে যায় বাসটি। যাত্রীরা সকলে বাসের মধ্যেই আটকে পড়েন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আশেপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান। প্রাথমিকভাবে এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানাতেও। দুর্ঘটনাগ্রস্ত বাসে জানলা দিয়ে একে একে বার করে আনা হয় যাত্রীদের। সূত্রের খবর, দুর্ঘটনায় প্রায় 30 জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটেছে বাসে করে আসছিলাম, যে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল, পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম, করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে। ওই বাসে কতজন ছিল? তা 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না। তাও মোটামুটি আহত তা
30-40 জন হয়েছে। ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তার ওপরেই বাসটি উল্টে পড়ার কারণে যানজট তৈরি হয়েছে। একটি ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হচ্ছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। পাহাড়ি ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক। সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে আচমকাই ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি থেকে কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। জানা গিয়েছে সোমবার সকালে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রীবাহী গাড়িটি। বাঘপুলের কাছে আসতেই পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে পড়ে গাড়িটির ওপর। আচমকাই ধস দেখে তড়িঘড়ি চালক সহ যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। আর তার মধ্যেই শোনা যাচ্ছে আসন্ন বঙ্গ সফরে দুর্গাপুরকেই বেছে নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই রাজ্যে আসছেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। পাশাপাশি দুর্গাপুর সাংগঠনিক জেলাকে চাঙ্গা করার প্রয়োজনীয়তা বেশ টের পাচ্ছে নেতাকর্মীরা। কারণ 24 লোকসভা নির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব দুটি আসনেই পদ্মকে দুর্মুষ করেছে ঘাসফুল শিবির। 2 লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ ও শর্মিলা সরকার। সেই ক্ষত ভুলতে পারেনি গেরুয়া ব্রিগেড। শোনা যাচ্ছে আসন্ন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার স্থল হিসেবে তাই দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে। আগামী 18 জুলাই ফের রাজ্যে আসছেন মোদী। সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির তরফে চূড়ান্ত শিলমোহরের অপেক্ষা। শেষ মুহূর্তে বড় কোনো বদল না ঘটলে দুর্গাপুরেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমে শোনা যাচ্ছিল ওই দিন বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর এই 4 সাংগঠনিক জেলা নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য সভাস্থল হিসেবে দমদম সেন্ট্রাল জেলের মাঠের কথা আলোচনা হচ্ছিল বলেই সূত্রের খবর। এছাড়া বারাসাতের কোথাও জনসভা হতে পারে সেই জল্পনাও শোনা যাচ্ছিল। সেই মতো দলের নেতা কর্মী সমর্থকরা জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। তবে সম্প্রতি একেবারেই অন্য জায়গার নাম উঠে এসেছে আলোচনায়, তা হল দুর্গাপুর। এই শিল্পাঞ্চলে পদ্মের ভালো দাপট থাকলেও 24 নির্বাচনে ঘাসফুলের ধাক্কায় ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। দুর্গাপুর এলাকায় 2টি লোকসভা আসনেই জিতেছে তৃণমূলের প্রার্থীরা। এমনকি দিলীপ ঘোষের মতো দাবাং নেতাকে প্রার্থী করেও গড় রক্ষা হয়নি গেরুয়া শিবিরের। সেই কারণেই কি মোদীর পরবর্তী সভাস্থল হিসেবে দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে? এই নিয়ে স্বভাবতই তুঙ্গে আলোচনা। দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা সর্বজনবিদিত। যদিও বা মধ্যবঙ্গের এই সমস্ত এলাকায় জনপ্রতিনিধিরা ছিলেন গত নির্বাচনের পর, আর তাও নেই। 26 নির্বাচনে সংগঠনকে ফের ঘুরে দাঁড়ানোর ভোকাল টনিক দিতেই মোদীর আসন্ন সফর। সব ঠিক থাকলে দুর্গাপুরের কোনো মাঠে সভা করবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। শনি ও রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে একাধিক জায়গায় হরপাবান ও ভূমিধস নেমেছে। এরই মধ্যে উত্তরের এই 2 পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে। হরপাবান ধসের ফলে শুধু হিমাচল প্রদেশই নয়, এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে 78 জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। শনি ও রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে একাধিক জায়গায় হরপাবান ও ভূমিধস নেমেছে। এরই মধ্যে উত্তরের 2 পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। নির্দেশিকাতে বলা হয়েছে আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে, যার ফলে হরপাবান ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। হরপাবান ধসের ফলে শুধু হিমাচল প্রদেশেই এখনো পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। একটানা বৃষ্টির জেরে 2 রাজ্যের বেশ কয়েকটি এলাকার খুব খারাপ অবস্থা। নদীগুলির জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গার রাস্তা ভেঙে গিয়েছে। ফলে এই 2 পাহাড়ি রাজ্যেই আটকে পড়েছেন পর্যটকেরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। শেষ কয়েকদিনে 3টি হরপাবানে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। মেঘভাঙা বৃষ্টির জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। বন্যায় ভেসে গিয়েছে 300রও বেশি গবাদি পশু, ভেঙেছে একাধিক বাড়িঘর। এখনো পর্যন্ত 400রও বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। শুধু মান্ডি জেলাতেই 14 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন 30 জন। এছাড়াও আহত অবস্থায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। এই পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর কাজও চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। এমন ঘটনা বোধহয় শুধু পাকিস্তানেই সম্ভব। পাঁচিল টপকে রাস্তায় নেমে এলো একটা বিশাল সিংহ। সামনে পেয়ে ঝাঁপিয়ে পড়লো এক মহিলার ওপর। আক্রান্ত হলো 3টি শিশু। আপনাদের দেখাবো এমন এক সিসিটিভি ফুটেজ যা দেখে আপনি শিউরে উঠবেন। এই ঘটনা কোনো সিনেমার নয়, একেবারেই বাস্তব ঘটনা। ঘটেছে লাহোরের এক শহরতলিতে। পাকিস্তানের লাহোর শহরে এক ব্যক্তির পোষা সিংহ হঠাৎ খাঁচা থেকে বেরিয়ে সোজা চলে আসে রাস্তায় আর সামনে পেয়ে একটি পরিবারকে আক্রমণ করে। সিংহের হামলার মুখে পড়েন এক মহিলা আর তার 3 সন্তান। পরে পুলিশ সিংহটির মালিককে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিশাল সিংহটি একটি দেয়াল টপকে রাস্তায় বেরিয়ে আসে এবং এক মহিলাকে তাড়া করে। আশেপাশের মানুষজন ভয় পেয়ে দৌড়ে পালান। ওই মহিলা আর 3 সন্তান প্রত্যেকেই মুখ ও হাতে আঘাত পেয়েছেন। তবে বর্তমানে তারা স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে সিংহটির মালিক কোনো লাইসেন্স ছাড়াই এই বন্যপ্রাণী বাড়িতে রেখেছিলেন। সঠিকভাবে নজর না থাকার কারণেই সিংহটি পালাতে সক্ষম হয়। পরে সেটিকে ধরে একটি বন্যপ্রাণী পার্কে পাঠানো হয়। পাকিস্তানে সিংহ, চিতা, বাঘ ও পুমার মতন বন্যপ্রাণী পোষা বৈধ। তবে তার জন্য সরকার থেকে অনুমতি নিতে হয় এবং এককালীন 50,000 রুপি ফি দিতে হয়। তাছাড়া এইসব প্রাণী শহরের বাইরেই রাখা নিয়ম। এ ধরনের বন্যপ্রাণী পোষা পাকিস্তানে একটা স্ট্যাটাস সিম্বল। আক্রান্ত শিশুর বাবা অভিযোগ করেছেন সিংহের মালিকরা ঘটনাটি দেখেও কিছু করেননি। সিংহ যখন তার স্ত্রী ও সন্তানদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা চুপচাপ দাঁড়িয়েছিলেন। ভিডিওতে দেখা যায় আহত নারী পরে উঠে দাঁড়িয়ে লোকজনের কাছে সাহায্য চাইছেন আর আশেপাশের লোকজন আতঙ্কে পালাচ্ছেন। এই ঘটনার পর পাঞ্জাব প্রশাসন অবৈধভাবে বন্যপ্রাণী পালনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 13টি সিংহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কয়েক মাস আগে এমন একটি ঘটনা সামনে এসেছিল। পাকিস্তানের এক ইউটিউবার রাজাব বাট, যার ফলোয়ার প্রায় 6.5 মিলিয়ন, বিয়ের উপহার হিসেবে একটি সিংহ শাবক পেয়েছিলেন। লাইসেন্স না থাকায় তিনি অভিযুক্ত হন, কিন্তু তাকে আদালতে স্রেফ প্রাণী সুরক্ষার ভিডিও বানানোর নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।